নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণিঝড় সেনিয়ারের পর ফের আরও একটা নতুন ঘূর্ণিঝড় তৈরি হবে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন। ইতিমধ্যে ঘূর্ণিঝড় সেনিয়ার যেটা মালাক্কা প্রণালীর ওপর তৈরি হয়ে ইন্দোনেশিয়ার উপর আঘাত এনেছে এবং এই মুহূর্তে সেটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এগোচ্ছে। একই সঙ্গে শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। সেই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল গতকাল শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হয়েছে এবং আজকে সেটা আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে। এই সিস্টেমটা শীঘ্রই আগামী 12 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় তৈরি হলে সেই নতুন ঘূর্ণিঝড়ের নাম কী হবে? দিতওয়া। এই ঘূর্ণিঝড় দিতওয়া আগামীতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকেও আসতে পারে অথবা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলেও আঘাত হানতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে ঘূর্ণিঝড় দিতওয়া নিয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, লেটেস্ট বুলেটিনে কী কী আপডেট দেওয়া হয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে আগামীতে কেমন কী বৃষ্টিপাত থাকবে এই ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে এবং ঝড়ের গতিবেগ কেমন কি উঠবে বঙ্গোপসাগরের মধ্যে, সেগুলো আপনাদের পরপর জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ের তালিকা। তো উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে অর্থাৎ বঙ্গোপসাগর এবং আরব সাগরে যে ঘূর্ণিঝড়গুলো ইতিমধ্যে তৈরি হয়েছে আগে এবং আগামীতে যে নতুন ঘূর্ণিঝড় তৈরি হবে তার যে তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এর আগের যে ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছে তার নাম হচ্ছে সেনিয়ার। এই ঘূর্ণিঝড় সেনিয়ার মালাক্কা প্রণালীর ওপর তৈরি হয়েছিল এবং তার নাম দিয়েছিল ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ ইউএই। এই দেশটা ঘূর্ণিঝড় সেনিয়ারের নামকরণ করেছে। এবার পরবর্তী যে নতুন ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম কি? তার নাম হচ্ছে দিতওয়া, DITWAH। এই ঘূর্ণিঝড় দিতওয়ার নামকরণ করেছে ইয়েমেন, ঠিক আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এর আগে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে যার নাম ছিল মন্থা। সেই ঘূর্ণিঝড় মন্থার নাম দিয়েছিল কোন দেশ? থাইল্যান্ড তার নাম দিয়েছিল, বুঝতেই পারছেন। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ IMD কি জানাচ্ছে। IMD জানাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব শ্রীলঙ্কা উপকূলের কাছে এবং ভারত মহাসাগরের যে নিরক্ষীয় অঞ্চল রয়েছে সেখানে একটা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া তৈরি হয়েছিল। সেটা শক্তি বাড়িয়ে ঘনীভূত হয়ে গতকাল ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে। বলা হচ্ছে এই সিস্টেমটা গত 6 ঘন্টায় 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে এবং আজকে সেটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বলা হচ্ছে সিস্টেমটা এই মুহূর্তে শ্রীলঙ্কার হাম্বানটোটা থেকে 150 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। একই সঙ্গে শ্রীলঙ্কার বাট্টি কালোয়া সেখান থেকে 190 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। বলা হচ্ছে এই সিস্টেমটা আগামী 12 ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে সাইক্লনিক স্টর্ম অর্থাৎ নতুন ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ঘূর্ণিঝড় দিতওয়া বা সাইক্লোন দিতওয়া। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে পরবর্তী সময় এই সিস্টেমটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূল হয়ে এটা উত্তর তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে পরবর্তী 48 ঘন্টার মধ্যে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো এই সিস্টেমটা কিন্তু আগামীতে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের মধ্যবর্তী কোনো একটা স্থানে আঘাত হানতে পারে বা ল্যান্ডফল করতে পারে। আর যদি সমুদ্রের মধ্যে এর গতিপথ ফের পরিবর্তন হয়, যদি এটা উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যায়, তাহলে এই সিস্টেমটা অর্থাৎ এই ঘূর্ণিঝড়টা ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকেও ধেয়ে আসতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এর আগের যে ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় সেনিয়ার, যেটা
উত্তর পূর্ব ইন্দোনেশিয়া উপকূল এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর কাছে অবস্থান করছিল, সেটা গত 6 ঘন্টায় 13 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে গেছে এবং সেটা আজকে শক্তি হারিয়ে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বলা হচ্ছে এই সিস্টেমটা অর্থাৎ ঘূর্ণিঝড় সেনিয়ারের সিস্টেমটা এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কুটা মাকমুর থেকে 280 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। একই সঙ্গে মালয়েশিয়ার জর্জ টাউন থেকে 230 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং নিকোবর আইল্যান্ডের ন্যানকৌরি থেকে 790 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। একই সঙ্গে নিকোবর আইল্যান্ডের কার নিকোবর থেকে 930 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে 27 নভেম্বর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই নতুন ঘূর্ণিঝড় সেনিয়ারে যে সম্ভাব্য গতিপথ প্রকাশ করেছে সেখানে কি আপডেট উঠে এলো। তো আমরা দেখতে পাচ্ছি এই যে গতিপথ দেখতে পাচ্ছেন বন্ধুরা, গতকাল এটা গভীর নিম্নচাপ ছিল, ডিপ্রেশন ছিল, সেখান থেকে আজকে 27 নভেম্বর এটা শক্তি বাড়িয়ে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং বলা হচ্ছে এটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। শ্রীলঙ্কা উপকূল ঘেঁষে এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার দিকে কিন্তু এটা ঘূর্ণিঝড় বা সাইক্লনিক স্টর্মে পরিণত হতে পারে। সেখান থেকে এটা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রূপেই কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। তারপরে এটা শ্রীলঙ্কা এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ক্রস করে এটা তামিলনাড়ু উপকূল, উত্তর তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে এবং এটা আগামী 30 তারিখ নাগাদ 30 নভেম্বর নাগাদ উপকূলে আঘাত হানতে পারে দেখতে পাচ্ছেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। আর যদি এই সিস্টেমটাই গতিপথে কোনো পরিবর্তন হয় অর্থাৎ এটা যদি সামান্য উত্তর দিকে ঘেঁষে এগিয়ে যায় তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশ ওড়িশা উপকূলেও আঘাত হানতে পারে বা ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকেও আঘাত হানতে পারে যদি এটা উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নেয়। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব আজকে 27 নভেম্বর ঘূর্ণিঝড় সেনিয়ারের কি আপডেট রয়েছে। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মালাক্কা প্রণালীর মধ্যেই ঘূর্ণিঝড় সেনিয়ারের গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন তৈরি হয়েছিল গত 25 তারিখ নাগাদ। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা প্রথমে দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যায়, তারপরে বাঁক নিয়ে পশ্চিম দিকে এগোয়, তারপরে আবারও কিন্তু কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নিয়ে সাইক্লনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গতকালই। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ইন্দোনেশিয়াতে আঘাত হানে এবং সেখান থেকে আঘাত হানার পরে দক্ষিণ দিকে বাঁক নেয়, সেখান থেকে আবারও দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে ইন্দোনেশিয়া উপকূল হয়ে এটা আস্তে আস্তে কিন্তু আবারও মালাক্কা প্রণালীর মধ্যে প্রবেশ করে, ঠিক আছে, প্রবেশ করে আজকে আমরা দেখতে পাচ্ছি শক্তি হারিয়েছে এবং ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ রূপে আজকে অবস্থান করছে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন ইন্দোনেশিয়া উপকূলের কাছে। বলা হচ্ছে এটা আজকে সন্ধ্যা বা রাতের মধ্যে আরও শক্তি ক্ষয় করবে এবং ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে ওই অঞ্চলে। বন্ধুরা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় দ্বিতীয়ার গতিবেগ কেমন কি হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে ঘূর্ণিঝড় দ্বিতীয় সিস্টেম, যেটা অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। এখন ঝড়ের গতিবেগ 60 কিলোমিটার কাছাকাছি রয়েছে। আজকে রাতের দিকে সিস্টেমটার গতিবেগ বাড়বে, আমরা দেখতে পাচ্ছি 71 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 73, 72 এরকম গতিবেগ কিন্তু থাকবে দেখতে পাচ্ছেন। এবং আগামীকাল 28শে নভেম্বর শুক্রবার সকালের দিকে গতিবেগ আরও কিছুটা বেড়ে যাবে দেখতে পাচ্ছেন, 74 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 72 কিলোমিটার এরকম গতিবেগ থাকবে। এবং তামিলনাড়ু উপকূলের কাছে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ রয়েছে 58 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে গতিবেগ একটু কম রয়েছে, সেখানে 33 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। শ্রীলঙ্কা উপকূলের দিকে আমরা দেখতে পাচ্ছি 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। এরপরে আগামীকাল দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ ওই একই রকম থাকতে পারে, 70-এর কাছাকাছি গতিবেগ থাকতে পারে। আগামীকাল রাতের আপডেটটা আপনাদেরকে দেব, আগামীকাল রাতেও কিন্তু 60 থেকে 70 কিলোমিটার মধ্যে গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে। এরপর শনিবার 29শে নভেম্বর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আরও উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং তামিলনাড়ু উপকূলের কাছে গতিবেগ থাকছে 61 কিলোমিটার, কোথাও কোথাও 64 কিলোমিটার, 60 কিলোমিটার গতিবেগ থাকছে। তারপরে শনিবার 29 তারিখ সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা এবং রাতের দিকে গতিবেগ কত থাকছে, গতিবেগ থাকছে 62 কিলোমিটার প্রতি ঘন্টা, দক্ষিণ দিকে থাকছে 62 কিলোমিটার প্রতি ঘন্টা, 64, 65 এরকম গতিবেগ কিন্তু থাকছে, ঠিক আছে। তারপরে রবিবার 30শে নভেম্বর আমরা দেখতে পাচ্ছি গতিবেগ থাকছে
51 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 50 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ থাকছে। ছিলেন জিএফএস মডেলের আপডেট। এবারে আমরা দেখে নেব ECMWF মডেল কি বলছে, ঘূর্ণিঝড় দ্বিতীয়বার গতিবেগ কেমন কি হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আজকে গতিবেগ রয়েছে 87 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 86 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ কিন্তু আজকে রয়েছে। আজকে রাতের দিকে গতিবেগ কিন্তু বাড়বে এমনটাই জানাচ্ছে এই মডেল। দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা উপকূলের কাছে গতিবেগ থাকবে 100 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 101, 102 এরম গতিবেগ কিন্তু আজকে রাতে উঠবে এমনটা দেখাচ্ছে ECMWF মডেল। আগামীকাল শুক্রবার 28শে নভেম্বর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু উপকূলের কাছে গতিবেগ থাকবে 73 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে একটু কম 53 কিলোমিটার প্রতি ঘন্টা। অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে 40-এর কাছাকাছি গতিবেগ থাকবে, তবে শ্রীলঙ্কা উপকূলের কাছে আমরা দেখতে পাচ্ছি 95 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 92 এরম গতিবেগ থাকছে, 94, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব আগামীকাল 28শে নভেম্বর দুপুরের আপডেটটা। দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ কিন্তু বাড়ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা, 99 কিলোমিটার প্রতি ঘন্টা এরম গতিবেগ উঠছে শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে। এরপর আগামীকাল রাতের আপডেটটা আপনাদেরকে দেখাবো। আগামীকাল রাতে গতিবেগ থাকবে ওই অঞ্চলে 90-এর কাছে, 90, 93, 94 এরকম গতিবেগ থাকছে, 95 উঠছে গতিবেগ। এরপর শনিবার 29শে নভেম্বর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু উপকূলের কাছে গতিবেগ থাকছে 85 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 87 কিলোমিটার প্রতি ঘন্টা, 88, 86 এরকম গতিবেগ থাকছে। অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, এরকম গতিবেগ থাকছে। তারপরে আগামীকাল দুপুরের দিকে আমরা দেখে নেব আপডেটটা। দুপুরের দিকে গতিবেগ থাকছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে মধ্যবর্তী স্থানে, সেখানে 80 কিলোমিটারের কাছাকাছি গতিবেগ থাকছে। তামিলনাড়ুর দক্ষিণ উপকূলে গতিবেগ একটু বেশি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 79-80 কিলোমিটার প্রতি ঘন্টা। শ্রীলঙ্কা উপকূলের কাছে আমরা দেখতে পাচ্ছি 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকছে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আমরা দেখতে পাচ্ছি 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকছে। তারপরে শনিবার 29শে নভেম্বর রাতের দিকে আপডেটটা আমরা দেখে নেব। রাতের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে 47 কিলোমিটার, কোথাও কোথাও 49 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকছে। তামিলনাড়ু উপকূলের কাছে আমরা দেখতে পাচ্ছি 61 কিলোমিটার, কোথাও কোথাও 52 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। আর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সেখানে আমরা দেখতে পাচ্ছি 76 কিলোমিটার প্রতি ঘন্টা এরম গতিবেগ কিন্তু থাকছে, ঠিক আছে। তারপরে রবিবার 30শে নভেম্বর সকালের দিকে আপডেটটা আপনাদেরকে দেখাবো। সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 64 কিলোমিটার প্রতি ঘন্টা, অন্ধ্রপ্রদেশ উপকূলে 51 কিলোমিটার প্রতি ঘন্টা, সেই সঙ্গে তামিলনাড়ু উপকূলের দিকে আমরা দেখতে পাচ্ছি 60 কিলোমিটার প্রতি ঘন্টা এরম গতিবেগ থাকছে, ঠিক আছে। তারপরে 30শে নভেম্বর এটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করবে এবং সন্ধ্যার মধ্যে ল্যান্ডফল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যে। ওই সময় গতিবেগ কমে আসবে, 52 কিলোমিটার, 51 কিলোমিটার গতিবেগ থাকতে পারে।